নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা। গল্পের নাম রূপকথা নয়। নিউ জলপাইগুড়ি স্টেশনে বসে আছি, দার্জিলিং মেল ধরব বলে। ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট। তার উপর আবার শোনা যাচ্ছে যে কোথায় যেন লাইনের কোনো একটা গণ্ডগোল হয়েছে। আজ আর ট্রেন যাবে কিনা সন্দেহ। সেজন্য মেজাজটা একটু খিচড়েই আছে। দার্জিলিং মেল না গেলে আজ রাতে আর কলকাতায় ফেরার কোনো উপায় নেই। একজন ফেরিওয়ালা অনেকক্ষণ থেকে বিরক্ত করছিল আমাকে। তার গলায় একটা ট্রে ঝোলানো, তাতে অনেকগুলো কলম, লাইটার, এই সরু টর্চ, চাবির রিং, এরকম সব নানান টুকিটাকি জিনিস। এর কোনোটাই কিন্তু আমার দরকার নেই। সময় কাটাবার জন্য যারা পাশের লোকের সঙ্গে আলাপ জমায় কিংবা হকারদের ডেকে এমনই জিনিসপত্র দরদাম করে, আমি অবশ্য সে দলে পড়ি না। আমার একা চুপ করে বসে থেকে বেশ ভালো সময় কেটে যায়। হকারটা চতুর্থবার এসে আমার সামনে দাঁড়াতেই আমি তাকে এবার ধমক দিতে গেলাম। তার আগেই সে গলার স্বরটা পাল্টে বলল, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। আপনার নাম কি সুনীল? আমি রুক্ষভাবে বললাম, আমি সুনীল কিংবা অমল বা কমল বা বিমল যাই হই না কেন, তাতে কি আসে যায়? আমি তোমার কোনো কিছু কিনব না, এটা তো আমি তোমাকে আগে বলতে বলতেই আমি হঠাৎ থেমে গেলাম। আমার মাথার মধ্যে যেন একটা বিদ্যুৎ ঝলক খেলে গেল। আগে ভালো করে তো তাকে দেখিনি। এর মুখ তো আমার চেনা লাগছে, আগে যেন কোথাও একটা দেখেছি। সে এবার বলল, আমায় চিনতে পারছো না তো? চিনবার কথাও নয়, অনেক দিনের ব্যাপার। আমি খুব বিস্ময় নিয়ে বললাম, কান্তি? সে এবার খানিকটা ম্লান হাসি হেসে দিয়ে বলল, চিনতে পেরেছ তাহলে? আমিও তোমায় প্রথমে চিনতে পারিনি, কিন্তু তোমার ওই যে একটু পাশের দিকে মুখটা ফিরিয়ে তাকানোর ভঙ্গি, সেটাতেই বুঝলুম। আমি লাফিয়ে উঠে ওর হাত ধরে এনে বেঞ্চিতে বসিয়ে দিয়ে বললাম, কি রে কান্তি, তুই এখানে কি করছিস? রেল স্টেশনে কলম বিক্রি করছিস কেন? ছদ্মবেশ ধরেছিস নাকি? কান্তি বলল, কি যে বলো, এটাই তো আমার জীবিকা। পকেট থেকে একটা টিনের কৌটো বার করে বলল, খুলে ফেলল কান্তি। তার মধ্যে কয়েকটা বেড়ি। কৌটোটা আমার দিকে বাড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি বিড়ি সিগারেট খাও নাকি? আমি সিগারেট টানি, বিড়ি খাওয়ার সুযোগ হয় না। আমার পকেটে সিগারেটের প্যাকেট আছে। একবার ভাবলাম সেটা বার করে কান্তিকে একটা সিগারেট দিই। পরক্ষণে মত বদলে তার কৌটোর থেকে একটা বিড়ি তুলে নিলাম। কান্তির দিকে ভালো করে তাকিয়ে দেখল, প্রায় 30 বছর বাদে দেখা। আমরা দুজনে অনেক বদলে গেছি, কিন্তু স্কুলের বন্ধুদের কখনো ভোলা যায় না। তাহলে কি কিশোর বয়সের মুখের আদল সারা জীবনেই থেকে যায় মানুষের? প্ল্যাটফর্মে হকারের বেশ বাল্যবন্ধুকে দেখে বেশ চমকে উঠতেই হয়। আমার কাছে রয়েছে ফার্স্ট ক্লাসের টিকিট, যদিও নিজের পয়সায় কাটেনি, কোম্পানির পয়সা। ফার্স্ট ক্লাসের যাত্রীদের সঙ্গে কোনো হকারের বন্ধুত্ব থাকার কথা নয়, এটাই তো আমাদের সমাজের ব্যবস্থা, না? কিন্তু স্কুলে পড়বার সময় কান্তি আর আমি ছিলাম একেবারে অভিন্ন হৃদয় বন্ধু। কান্তিকে দেখে আমার একটা পুরনো অভিমান খুব মনে পড়ে গেল। 30 বছর আগেকার সেই অভিমান, তাও বুকের মধ্যে যে এখনো রয়ে গেছে তা আমি নিজেই জানতাম না। আমি জিজ্ঞাসা করলাম, তুই আমাকে চিঠি লিখিস কেন? কান্তি বলে, চিঠি? তোমাকে আমি কোথায় চিঠি লিখব? তুমি এখন কোথায় থাকো তাও তো জানি না। তুমি কি এখন নর্থ বেঙ্গলে চাকরি করছো নাকি? আমার মনে আছে, কান্তির মনে নেই। চিঠি লেখার কথা ছিল সেই 30 বছর আগে। না, নর্থ বেঙ্গলে চাকরি করি না, শিলিগুড়িতে এসেছিলাম একটা কাজে। এখানে কতদিন আছিস? এই তো মোটে 2 বছর। আগে কুচবিহারে ছিলাম।
তুই মানে সেই যে চলে গেলি, তারপরে লেখাপড়া করিসনি? কান্তি অদ্ভুতভাবে হেসে বলল, আর হলো না ভাই, অনেক ইচ্ছা ছিল, কিছুতেই হলো না। আমি একটুক্ষণ চুপ করে রইলাম। ক্লাস 2 থেকে ক্লাস 9 পর্যন্ত আমি কান্তির সঙ্গে এক স্কুলে পড়েছি। তারপর হঠাৎ কান্তির জীবনে এমন একটা ঘটনা ঘটল যা অনেকটা রূপকথার মতো। এই যে আমি এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে বসে আছি, আমার পরনে কডের প্যান্ট, হাওয়াই শার্ট, পকেটে 300-400 টাকা, আমার সুটকেসটাও বেশ দামি, আর কান্তি পরে আছে একটা আধময়লা ধুতি আর নীল রঙের শার্ট, পায়ে রাবারের চটি, মুখে একটা তেলতেলে দৈনের ছাপ, যেন আমাদের দুজনের ভূমিকাটাই পুরো উল্টে গেছে। কান্তিদের বাড়ি ছিল মোহনবাগান লেনে, দোতলা, বেশ ছড়ানো ছিটানো বাড়ি, সামনে একটা ছোট বাগান, দোতলায় মস্ত বড় ঢাকা বারান্দায় ছিল টেবিল টেনিস বোর্ড। কান্তির বাবা ছিলেন একটা ছোটোখাটো কারখানার মালিক। আজকালকার বিচারে খুব বড়লোক বলা যায় না, মোটামুটি সচ্ছল পরিবার, কিন্তু আমার মনে হতো কান্তিদের বাড়িটা যেন রাজবাড়ির মতো। আমি স্কুল মাস্টারের ছেলে, থাকতাম একটা ভাড়া বাড়ির একতলায়, দুখানা স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে। সারা বছরে 2-3টে মাত্র জামা পেতুম। আমাদের জলখাবার ছিল রুটি আর গুড়। কোনোদিন হাতে একটা পয়সাও পাইনি। কিন্তু কান্তিদের বাড়িতে গেলেই ওরা খাওয়াতো লুচি, ফুলকপির তরকারি, রসগোল্লা। কান্তির যে কত রকমের জামা ছিল তার ঠিক নেই। ঘুড়ি ওড়াবার সিজনে কান্তি যখন তখন পকেট থেকে 5 টাকা বার করে ওদের বাড়ির চাকরকে হুকুম দিত, যা 1 ডজন দেড়ে চাঁদিয়াল নিয়ে আয়। ক্লাস 6 থেকে কান্তি ছিল আমাদের ক্লাসের ফার্স্ট বয়, আর সেকেন্ড হচ্ছে দিলীপ। আমি অবশ্য পড়াশোনায় তেমন ভালো ছাত্র ছিলাম না, আমি মোটামুটি পাস করে যেতাম। একবার হাফ ইয়ারলি পরীক্ষায় দিলীপ ফার্স্ট হয়ে যায়। সেই থেকে কান্তির সঙ্গে দিলীপের একটা রেষারেষি শুরু হলো। ক্লাসের ছাত্ররাও 2টো দলে ভাগ হয়ে গেল। আমি কেন যে কান্তির দলে চলে গেছিলাম সেটা আজ আর মনে পড়ে না। আমার মা আমায় বলতো, তুই যে কান্তির সঙ্গে এত মিশিস, তোর লজ্জা করে না? দেখ তো কান্তি কত ভালো রেজাল্ট করে, আর তুই তো পারিস না। কান্তিকে অবশ্য বাড়িতে 2জন মাস্টারমশাই এসে পড়িয়ে যেতেন। আমি পড়তাম নিজেই। মাঝে মাঝে ছুটির দিনে বাবা আমাকে পড়াবার নাম করে খুব বকুনি দিতেন। বিকেলবেলা আমার খেলার কোনো জায়গা ছিল না। সামনের গলিতেই ডাঙ্গুলি কিংবা দাঁড়িয়াবান্ধা এসব খেলতাম মাঝে মাঝে। কান্তির সঙ্গে বেশি ভাব হওয়ার পর ওদের বাড়িতে গিয়ে টেবিল টেনিস খেলা শিখতাম। 2-3 দিন বিকেলে কান্তিদের বাড়িতে না গেলেই কান্তি ওদের বাড়ির দারোয়ানকে পাঠিয়ে আমাকে ডেকে নিত। সেই বয়সে আমার লজ্জা করতো মাঝে মাঝে। কান্তিদের বাড়িতে গেলেই কত কিছু খাবার দেয় আমাকে, অথচ কান্তি কোনোদিনও আমাদের বাড়িতে আসে না। এলেও সদর দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আমাদের যে কোনো বসার ঘর নেই। কান্তির ছিল 5 ভাই বোন, সব থেকে বড় কান্তি, তারপর 3 বোন, সবশেষে আবার একটা ভাই। সেই ভাইটার বয়স ছিল তখন মোটে এই 2-3 বছর। কান্তির পরের বোন শান্তার সঙ্গে আমার বেশ ভাব ছিল। কান্তির বাবা কারখানা নিয়ে এমন ব্যস্ত থাকতেন যে তাকে খুব দেখেছিও কম। একটু গম্ভীর মতো লোক ছিলেন, ছোটদের সঙ্গে বিশেষ কথাও বলতেন না। পরে আমার আফসোস হয়েছিল যে কেন আমি কান্তির বাবাকে ভালো করে লক্ষ্য করিনি। সেই বয়স থেকেই মানুষের চরিত্র স্টাডি করার দিকে আমার কিন্তু খুব ঝোঁক ছিল। কান্তির মা প্রায়ই অসুখে ভুগতেন। যখন ভালো থাকতেন তখন তাকে বেশ হাসি খুশি মনে হতো। কোনো দিন আমি ঘুণাক্ষরেও জানতে পারিনি যে উনি কান্তির নিজের মা নন, দ্বিতীয় মা। কান্তির এক মামাকে ওদের বাড়িতে দেখতাম প্রায়ই। তিনি এসে সব ব্যাপারে খুব সর্দারি করতেন। এক রবিবার দুপুরে কান্তির বাবা ভাত খাওয়ার পর জলের গ্লাসটা তার হাত থেকে পড়ে গেল মাটিতে। তারপরই তিনি ঢলে পড়লেন টেবিলের ওপর। তার আর জল খাওয়া হলো না। সেই মুহূর্তে তার প্রাণ বেরিয়ে গেছে শরীর থেকে। সেই বয়সে মৃত্যু ব্যাপারটা আমাদের মনে তেমন দাগ কাটেনি।
কান্তির বাবা মারা যাওয়ার পর আমি আর কয়েকদিন ওদের বাড়িতে যাইনি। ন্যাড়া মাথায় কান্তি যেদিন স্কুলে এলো, ওকে দেখে কিরম একটা অদ্ভুত লাগছিল। আগের মুখখানে মনে হতো গোল, চুল কেটে ফেলার পর সেই মুখটা যেন কেমন একটা লম্বাটে টাইপের হয়ে গেছে। ন্যাড়া অবস্থায় মাত্র 6-7 দিন স্কুলে এসেছিল কান্তি। তারপর হঠাৎ ডুব। আর 1 মাস বাদেই আমাদের পরীক্ষা। আমরা ব্যস্ত ছিলাম, তবু আমি একদিন গেলাম কান্তির খোঁজ নিতে। গিয়ে দারুণ অবাক হতে হলো। বাড়ির সামনে অনেক লোকের ভিড়, ভেতরে ভীষণ চেঁচামেচি হচ্ছে। বাগানের গেট বন্ধ, কান্তির মামার গলাটাই আমি শুনতে পাচ্ছি বেশি। ভিড়ের লোকজনেরা বলল ও বাড়িতে নাকি কয়েকদিন ধরেই খুব মারামারি হচ্ছে, আজ কার যেন মাথা ফেটে গেছে। আমি ভিড় ঠেলে গেটের কাছে পৌঁছে গেলাম। দারোয়ান আমায় চেনে, কিন্তু সে আমায় ভেতরে ঢুকতে দিল না। রুক্ষভাবে বলল, এখন যাও, এখন যাও, ঝঞ্ঝাট করো না তো। তক্ষুনি সেখানে হাজির হলো 2জন পুলিশ। আমরা সেই সময় পুলিশ দেখলে দূরে সরে যেতাম, তাই আমিও বাড়ি চলে এলাম। মোহনবাগান লেনেই থাকতো আমাদের ক্লাসের আর একটা ছেলে অসীম। সে একদিন বলল কান্তিরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ওদের আর ওখানে থাকতে দেবে না। আমি ভাবলাম বাড়িটা তো কান্তিদেরই, সেখানে ওদের আবার কে থাকতে দেবে না? কান্তিরা তো আমাদের মতন ভাড়া বাড়িতে থাকে না। কান্তির সঙ্গে বেশ কয়েকদিন দেখা না হয় আমার মন কেমন করছিল। সেদিনই বুঝতে পারলাম কান্তির সঙ্গে আমার আর কতখানি বন্ধুত্ব। কান্তির কয়েকখানা গল্পের বই থেকে গেছে আমার কাছে, সেগুলোও ফেরত দেওয়া হয়নি। সেদিন স্কুলের ছুটির পর অসীমের সঙ্গে গেলাম মোহনবাগান লেনে। কান্তিদের বাড়ির সামনে 2টো ঠেলা গাড়ি দাঁড়িয়ে, তাতে সব মালপত্র তোলা হচ্ছে। অসীম বলল, আমি ঠিক বলেছি কিনা বল, কান্তিরা আজই চলে যাচ্ছে। একটু বাদেই দেখতে পেলাম কান্তিকে, তার ন্যাড়া মাথায় একটা ব্যান্ডেজ বাঁধা। আমাদের দেখে কান্তি কেমন শুকনোভাবে চেয়ে রইল, কোনো কথা বলল না। আমি আর অসীম এগিয়ে গিয়ে বললাম, তোর কি হয়েছে রে কান্তি? কান্তি বলল, আমরা এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, রানাঘাটে আমাদের মামার বাড়ি, সেখানে থাকবো। তোর মাথা ফাটলো কি করে রে কান্তি? বড় মামা আমাকে একটা ধাক্কা দিয়েছিল, আমি সিঁড়ি থেকে পড়ে গেছি, বেশি লাগেনি। আমার নন্তু মামাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন রে? নন্তু মামা বড় মামাকে মেরেছে, ছুরি দিয়ে ঘাড়ে মেরেছে। বড় মামা একটুর জন্য বেঁচে গেছে। বেশি কথা বলার সুযোগ পাওয়া গেল না। 2জন অচেনা লোক ভেতর থেকে বিছানাপত্র এনে ছুঁড়ে ছুঁড়ে ফেলে যেতে লাগলো ঠেলা গাড়ির ওপরে। একটু বাদেই তারা বলল, আর কিছু নেই, এবার যাও। কান্তি 3 বোনকে নিয়ে বাগানের একপাশে দাঁড়িয়েছিল একজন বুড়ো মতো লোক। ইনি কান্তির রতন মামা। ইনিই কান্তিদের নিয়ে যাচ্ছেন রানাঘাটে। শান্তা ফুলে ফুলে কাঁদছে, একবারও তাকাচ্ছে না আমার দিকে। শান্তার ওই কান্না দেখে তখন আমারও কান্না পেয়ে গেল। এই কদিনের মধ্যেই কান্তি যেন আমাদের চেয়ে অনেক বড় হয়ে গেছে। কান্তি কিন্তু একটুও কাঁদছে না। সে তার বোনেদের ডেকে এনে ঠেলা গাড়ির ওপর বসলো, তারপর নিজেও আরেকটা ঠেলায় মালপত্রের ওপর চেপে বসলো। কান্তির বাবার মোটর গাড়িটা গ্যারেজে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ওই গাড়িতে 2-1বার চেপেছি। কান্তি সেই গাড়িতে না গিয়ে ঠেলা গাড়ি চেপে কেন মামার বাড়ি যাচ্ছে তা ঠিক বুঝতে পারলাম না। ঠেলা গাড়ি চলতে শুরু করার পর কান্তি আমার দিকে চেয়ে বলল, সুনীল, তোকে চিঠি লিখবো আমি, উত্তর দিস কিন্তু। শান্তা একবার জল ভরা চোখে তাকালো আমার দিকে, তারপরেই মুখটা নামিয়ে নিল। আমি আর অসীম ঠেলা গাড়ি দুটোর পেছন পেছন দৌড়ে গেলাম খানিকটা, তারপরেই সেটা বড় রাস্তায় বেঁকে গেল। তারপর থেকে আমি দিনের পর দিন অপেক্ষা করছি কান্তির চিঠির জন্য। পিয়ন পাড়া এলেই ছুটে যেতাম। বিকেলবেলা স্কুল থেকে ফিরেই খুলে দেখতাম ডাক বাক্স, কিন্তু প্রত্যেক দিন আমাকে নিরাশ হতে হতো। স্কুলে পড়ার সময় আমার পেন ফ্রেন্ডশিপের অভ্যেস ছিল। আমি জাপান, নাইজেরিয়া, ইজিপ্ট এসব জায়গায় ছেলে মেয়েদের ভাঙা ভাঙা ইংরেজিতে চিঠি লিখতাম, তারাও আমাকে উত্তর দিত। কিন্তু আমার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু দূরে চলে গিয়ে আমার চিঠি আমাকে তারা লিখল না। কান্তি ওর মামা বাড়ির ঠিকানা জানিয়ে যায়নি, তাই আমিও নিজের থেকে তাকে কোনো চিঠি লিখতে পারিনি।
সেবার অ্যানুয়াল পরীক্ষায় দিলীপ খুব অনায়াসে ফার্স্ট হয়ে গেল। আমাদের ক্লাস টিচার বলেছিল কান্তি পরীক্ষা দেয়নি বটে, কিন্তু ও যদি ফিরে আসে ওকে ক্লাস 10-এ প্রমোশন দিয়ে দেওয়া হবে। কিন্তু কান্তি আর এলো না। একটু একটু করে কান্তিদের বাড়ির ব্যাপারটা নানান লোকের মুখে শুনেছিলাম। তখন সবটা ঠিক ভালো বুঝতে পারিনি, পরে বুঝেছি। কান্তির মা মারা গিয়েছিলেন অনেক দিন আগেই। কান্তির দ্বিতীয় মায়ের নিজের ছেলে একটাই, সে হলো ওই কান্তির ছোট ভাই বাবলু। কান্তির বাবা তার সব সম্পত্তি গোপনে উইল করে দিয়েছিলেন শুধু বাবলুর নামে। এ যেন ঠিক সেই রামায়ণের মতো গল্প। কৈকেয়ীর কথা শুনে রাজা দশরথ ভরতকে দিলেন রাজ্য আর রামকে বনে পাঠালেন। কান্তি যাকে বড় মামা বলতো তিনি কান্তির ওই দ্বিতীয় মায়ের ভাই। কান্তির নিজের মামাদের সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল না, তাদের অবস্থাও ভালো না। কান্তির বাবার মৃত্যুর খবর পেয়ে তারা এসে উপস্থিত। তারপর তারা যখন শুনলেন যে তাদের ভাগ্নে ভাগ্নিরা বিষয় সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছে, তখন খুব রেগে গেলেন। লেগে গেল দুপক্ষে মামাদের ঝগড়া। দ্বিতীয় মায়ের ভাই যে বড় মামা, তিনিই সব দায়িত্ব নিয়েছিলেন। ও বাড়ির সিন্দুকের চাবিও তার কাছে। কান্তির ছোট মামাটা আবার রকচটা ধরনের। রানাঘাটের দিকে তাকে অনেকে গুন্ডা হিসেবে ভয় পায়। সে রেগে গিয়ে বড় মামাকে ছুরি মারতে গেল। সেই অপরাধে তার 3 বছর কারাদণ্ড হয়ে গেল। আর এই সব কারণেই বড় মামা কান্তি আর তার বোনেদেরকে একেবারে বিদায় করে দিলেন বাড়ি থেকে। কান্তির নিজের মামারা সম্পত্তির ভাগ নেওয়ার জন্য মামলা লড়েছিল, কিন্তু এইসব মামলা চলতে গেলে টাকার জোর লাগে। কান্তির নিজের মামাদের অবস্থা ভালো নয়। 2 বছর কেস চালাবার পর তারা হাল ছেড়ে দিল। কেন কান্তি আমাকে চিঠি লিখল না? কলকাতা ছেড়ে গিয়ে ওর কি আর কখনো মনে পড়েনি আমাদের কথা? কান্তিরা গরিব হয়ে গেছিল ঠিকই, তা বলে কি একটা চিঠি লেখার পয়সাও ছিল না? ছেলেবেলায় ভাবতাম রানাঘাট বুঝি কত দূরে, কিন্তু পরে তাও বুঝেছি কান্তিকে রানাঘাট থেকে আর কখনো কলকাতায় আসেনি। তবু আমাদের সঙ্গে দেখা করেনি কেন? নিউ জলপাইগুড়ি স্টেশনে এতকাল পরে কান্তিকে এই অবস্থায় দেখে যেন সেই কারণটাই খানিকটা অনুমান করতে পারলাম। আমরা যেরকম স্কুল থেকে পাশ করে কলেজে এসেছি, সেরকম মনে মনে আমি ধরেছিলাম কান্তিও নিশ্চয়ই রানাঘাটে আবার স্কুলে ভর্তি হয়েছে, সেখান থেকে পাশ করে মফস্বলেরই কোনো কলেজে পড়েছে। কিন্তু তা হয়নি। আমরা এগিয়ে গেছি, কান্তি সেই ক্লাস 9-এই রয়ে গেছে। আর যে কান্তি আমার সামনে বসে আছে তার চেহারায় বেশ একটা প্রৌঢ়ত্বের ছাপ পড়ে গেছে, অথচ তাকে দেখে আমার শুধু মনে পড়ছে সেই ক্লাস 9-এর ছেলেটার কথা। মাঝখানের অংশটা জোড়া না লাগলে আমি এখনকার কান্তিকে চিনতেই পারতুম না। কৌতূহল দমন করতে না পেরে আমি জিজ্ঞাসা করলাম, সেই যে তোরা রানাঘাটে চলে গেলি, তারপর কি হলো রে? তুই আর পড়াশুনো করিস নি? কান্তি সংক্ষেপে বলল, না, লেখাপড়া আর হলো না। আমার বেশ রাগ হয়ে গেল। কান্তির মতো একটা ব্রিলিয়ান্ট ছেলের জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। হঠাৎ গরিব হয়ে গিয়েছিল বটে, কিন্তু গরিবরাও কি এদেশে লেখাপড়া করে না? কান্তি নিজেই বা এটা বোঝেনি কেন? আমি বললাম, তোর রানাঘাটের মামারা কি রে, তোকে একটা স্কুলে ভর্তি করে দিতে পারিনি? কান্তি বলল, ভর্তি হয়েছিলাম একটা স্কুলে নিজেরই চেষ্টায়, কিন্তু 3-4 মাসের বেশি পড়তে পারিনি। বেঁচে থাকাটাই তখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আমরা 4 ভাই বোন রানাঘাটে মামা বাড়িতে গিয়ে ওদের গলগ্রহ হয়ে পড়লুম। 5 মামার অবস্থাও ভালো ছিল না। রানাঘাটে একটা ছোট দোকান ছিল মোটে। আমার বাবার সঙ্গে আমার এই মামাদের সম্পর্ক ভালো ছিল না। আমার মা মারা যাওয়ার পর বাবা আর 5 মামাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি। বাবা মারা যাওয়ার পর 5 মামারা ভাবলো এবার তো আমি সব সম্পত্তি পাবো, তাতে ওদেরও সুবিধা হবে। কিন্তু হয়ে গেল তার উল্টো। আমার মামি সব থেকে বেশি রেগে গেছিল, কথায় কথায় আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিত।
একসময় এমন অবস্থা দাঁড়িয়েছিল যে রানাঘাটে আমাদের ভাই বোনেদের সবাইকে ভিক্ষে করার উপক্রম হয়েছিল। কুচবিহারে আমার এক পিসিমা থাকতেন। রানাঘাটে অসহ্য হওয়ার পর চলে এলাম কুচবিহারে পিসিমার কাছে। সেখানেও প্রায় সেই একই অবস্থা। 4টে উঠতি বয়সের ছেলে মেয়ের ভার কে আর নিতে চায় বল। পিসিমা মানুষ ভালো ছিল, কিন্তু পিসেমশাই ছিল তেমনি কৃপণ আর তেমনি লোভী। তিনি কিছুদিন চেষ্টা করলেন আমাদের সম্পত্তি উদ্ধার করার জন্য, কিন্তু বড় মামার সঙ্গে পেরে উঠলেন না। তখন পিসেমশাই বললেন, তোমাদের দায়িত্ব আমি নিতে পারবো না, তোমাকে আমি একটা কার্ড জুটিয়ে দিচ্ছি, তোমরা আলাদা সংসার করো। পিসিমাও মারা গেলেন এর মধ্যে, সুতরাং বলার আর কিছুই থাকলো না। 16 বছর বয়সে আমি চাকরিতে ঢুকলাম আর ভাড়া নিলাম একখানা খোলার ঘর। কি চাকরি নিলি? একটা মুদির দোকান, জিনিস বিক্রি করা, মাইনে 100 টাকা। সেই টাকায় কখনো চলে? ঘাড়ের ওপর 3-3টে বোন, তাদের লজ্জা নিবারণের একটা ব্যবস্থা তো করতে হবে। আমার বোনেদের তোর মনে আছে? শান্তা, মনিকা, বিথিকা। শান্তাকে আমার স্পষ্ট মনে আছে। ফর্সা পাতলা চেহারা। শান্তার সঙ্গে আমার বিশেষ একটা সম্পর্ক ছিল। ঠিক প্রেম নয়, সেই বয়সে প্রেমের জন্মও হয় না। এটা একটা বেশ এক ধরনের ভালো লাগা ছিল। শান্তাকে দেখলেই বেশ ভালো লাগতো। মনিকা আর বিথিকা তখন বেশ ছোট ছিল, ওদের কথা ঠিক ভালো করে মনে পড়ে না। কান্তি বলল, বোনেদের লেখাপড়া শেখাতে পারলাম না। শান্তা বাড়িতে বসে ঠোঙা তৈরি করত, মনি আর বিথি তাকে সাহায্য করত। আমি দৃশ্যটা কল্পনা করে শিউরে উঠলাম। বড় লোকের বাড়ির শৌখিন মেয়ে ছিল শান্তা, আর বোনেরা তারা কত রকম রঙিন পোশাক পরত। ওরা রাস্তার সাধারণ আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম খেত না, ওদের জন্য পার্ক স্ট্রিট থেকে আইসক্রিম আনানো হতো। সেই ফুটফুটে সুন্দর 3টে মেয়ে একটা বস্তির ঘরে বসে ঠোঙা বানাচ্ছে। তারপর কুচবিহার ছাড়লি কেন? বছরখানেক ওখানে কষ্টে শিষ্টে চালিয়ে দিতুম, দুবেলা খেতে পেতুম না, তবু সেভাবেই চলে যাচ্ছিল। যে মুদির দোকানে আমি কাজ করতাম তার মালিক ভালোই বাসত আমাকে। তুই তো জানো সুনীল, আমি বেশ ভালোই ছিলাম, তবে হিসেব টিসেব করে দিতাম আর করতেও পারতাম খুব তাড়াতাড়ি। সেই দোকানে আরও 2জন কর্মচারী ছিল। আমি একটু মালিকের নেক নজরে পড়ায় তারা আবার আমার উপর একটু চটে গেল। তাছাড়া আমি ঠিকঠাক হিসেব করতুম বলে ওদের অসুবিধাও হচ্ছিল বেশ। তখন ওরা একদিন আমার নামে চুরির অপবাদ চাপিয়ে দিল। চুরি? হ্যাঁ, চুরি। মারতে মারতে আমায় তাড়িয়ে দিল সেই দোকান থেকে। তবে ভাই, সত্যি কথা বলতে, আমি চুরি করতাম ঠিকই, মাঝে মাঝে চাল ডাল চিনি এসব সরাতাম একটু আধটু। কি করব, খিদের জ্বালা যে বড় জ্বালা। তখন ধর্ম মাথায় ওঠে। সেই দোকানের অন্য কর্মচারীরাও চুরি করত, কিন্তু তারা গায়ের জ্বালায় একদিন আমায় হাতে নাতে ধরিয়ে দিল। দোকানের মালিক আমায় মারতে মারতে আমার মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছিল। তারপর একবার চোর অপবাদ চেপে গেলে আর কোথাও চাকরি পাওয়া যায় না। পিসেমশাই তখনও বেঁচে ছিলেন, তার কাছে গিয়ে ধর্ণা দিলুম। তিনি বললেন, হারামজাদা, তোকে জুতো পেটা করব, চুরি করে আবার আমার কাছে মুখ দেখাতে এসেছিস? শহরে আমার আজ অবধি কোনো বদনাম ছিল না, এখন বদনাম হয়ে গেল। ফের যদি কোথাও গিয়ে আমার পরিচয় দিয়েছিস। আমি কান্তির মুখের দিকে আবার ভালো করে তাকালাম। সত্যি, আমার সেই ছেলেবেলার বন্ধু কান্তি আমার পাশে বসে আছে, এসব কথা বলে যাচ্ছে, ঠিক যেন গল্পের মতন। আগেকার দিনে এরকম অনেক গল্প লেখা হতো। বিষয় সম্পত্তির গণ্ডগোলে একজন হঠাৎ গরিব হয়ে গেল, তারপর কত কষ্ট, কত অত্যাচার সহ্য করা, এই রকম। আমাদের জীবনে এসব কখনো ঘটে না। এসব লোকজনদের যে আমি কখনো দেখব তা আমি ভাবিও নি। কিন্তু এই তো একটা জল জ্যান্ত সত্য ঘটনা একজন আমার পাশে বসেই বলে চলেছে। গল্পের একটা টান আছে, সেই জন্য এর পরের অংশটুকু আমার জানাও দরকার। আমি জিজ্ঞাসা করলাম, এরপর তোরা কোচবিহার ছেড়ে চলে এলি?
কোচবিহার ছেড়ে যাব কোথায়? রেল স্টেশনে এসে কুলিগিরি করতে লাগলাম। মোটে 1 টাকা 2 টাকা পাই, কোনো মতে তাতেও চলে না। চোর বদনাম রটে গেছে বলে কেউ চাকরিও দেবে না। সেই সময় মরিয়া হয়ে একদিন মাকে একটা চিঠি লিখলাম। মানে বাবলুর মাকে? হ্যাঁ, তাকে তো আমরা নিজের মায়ের মতোই দেখেছি। মার কাছে অনুনয় বিনয় করে লিখলাম, মা, আমরা বিষয় সম্পত্তির ভাগ চাই না, কিচ্ছু চাই না, শুধু আমাদের কলকাতার বাড়িতে ভাই বোনেদের একটু থাকতে দাও, 2টো ভাত, 2টো খেতে পড়তে দাও। আমি কলকাতা একটা কিছু কাজ জোটাতে পারলেই বাড়ি ছেড়ে আবার চলে যাব। সে চিঠির কোনো উত্তর আসেনি নিশ্চয়? না, খুব স্বাভাবিক। সম্পত্তি নিয়ে মামলা চলার পর কি কেউ বিরুদ্ধ পক্ষকে বাড়িতে আশ্রয় দেয়? আসলে ওই বাড়ি ছেড়ে চলে আসাই তোদের ভুল হয়েছিল। রাইট অফ পজিশন বলে একটা কথা আছে না? তোর রানাঘাটের মামারা ছিল গাধা, এই জিনিসটা বোঝেইনি। অত ছোট বয়সে তো আমি এসব কিছু বুঝতাম না ভাই। তাছাড়া ওই যে রানাঘাটের সেই গুন্ডা মামাটা বাবলুর বড় মামাকে ছুরি মারল, তাতেই সব বরবাদ হয়ে গেল। তবু আমি যখন বাবলুর মাকে চিঠি লিখেছিলাম তখন অনেক আশা করেছিলাম যে আমাদের খাওয়া পড়ার এত কষ্ট হচ্ছে শুনলে তিনি নিশ্চয়ই কিছু একটা সাহায্য করবেন। হয়তো সে চিঠি বড় মামার হাতে পড়েছিল, মাকে দেখাইনি। আমি যতদূর শুনেছিল, তোরা চলে আসার বছরখানেক পরেই বাবলুর মা মারা যায়। উনি তো প্রায়ই অসুখে ভুগতেন, সেই জন্য, নইলে মা জানতে পারলে কিছু না কিছু একটা সাহায্য করতেনি। তারপর কি হলো? শান্তা তো এর মধ্যে বেশ বড় হয়ে উঠেছে, 17 বছর বয়স, চেহারা তো ভালোই। শান্তাকে একজন লোকের পছন্দ হয়ে গেল, সে শান্তাকে বিয়ে করতে চাইল। এক হিসাবে সেটা খুব সৌভাগ্যের ব্যাপার। উঠতি বয়সের মেয়েদের নিয়ে অনেক বিপদ। আমাদের কোনো সহায় সম্বল নেই। একটা খোলার ঘরের মধ্যে 3-3টে মেয়েকে নিয়ে আমি থাকি, কখন কি হয় বলা যায় না। এই লোকটা তো বিয়ের প্রস্তাব দিচ্ছে। শুধু দোষের মধ্যে এই যে লোকটা একটা কসাই। কসাই মানে? মাদারিহাটে ওর একটা মাংসের দোকান আছে। নিজের হাতে মাংস কাটে না বটে, কিন্তু দোকানে সেই ক্যাশ বাক্স নিয়ে বসে। একজন কসাইয়ের সঙ্গে বোনের বিয়ে দেওয়া যায় কিনা সেই পরামর্শ নিতে আবার গেছিলাম পিসেমশাইয়ের কাছে। তিনি বললেন, যা ইচ্ছে করো, কিন্তু কোচবিহারে থাকতে পারবে না। চলে এলাম মাদারিহাটে। সেই কসাইয়ের সঙ্গে শান্তার বিয়ে হলো। শান্তা রাজি হলো। রাজি অরাজির কি আছে, তখন আমরা খেতে পাই না, এমনই অবস্থা। সেই লোকটার বউ মারা গেছে কিছুদিন আগে, 2টো বাচ্চা ছেলে মেয়ে আছে। বিয়ে করা তার তাড়াতাড়ি দরকার ছিল। আমরা আর বেশি চিন্তা করার সুযোগ পেলাম না, তার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম শান্তার। প্রথম 1 বছর তুই আর বাকি 2জন তখন ওদের বাড়িতে থেকে গেলি। প্রথম 1 বছর ছিলাম, এতদিনের মধ্যে সেই একটা বছরই বেশ ভালো ছিলাম বলতে পারো। শান্তার স্বামীর নাম দুলাল নস্কর। মানুষটা এমনিতে খারাপ না, শুধু একটাই যা দোষ, দুলাল প্রথম আমাকে বেশ খাতির করত। আমাকে সে 500 টাকা দিয়ে বলল, তুমি নিজে ব্যবসা করো, চা বাগানে মুরগি চালান দেওয়ার কাজ নিতে পারো। আমি কাজটা বেশ শিখেও যাচ্ছিলাম, মনে হয়েছিল কিছুদিনের মধ্যেই দাঁড়িয়ে যেতে পারবো। দুলালের 500 টাকা শোধ দিয়ে আমার হাতেও কিছু জমেছিল, কিন্তু এত সুখ আমার কপালে সইল না। আমার ভাগ্যটাই যে খারাপ। এরপর যা হলো সেটা ভাই তোমাকে বলতে আমার লজ্জা করছে। তাহলে থাক, স্টেশনে লোকজন ছুটোছুটি করছে। মাইকে কি যেন একটা ঘোষণা করলো। আমি একটা অস্বস্তি বোধ করলাম। ট্রেনের কি হলো খবর নিতে হয়। ট্রেন যদি না যায়, রাত্রির জন্য একটা তো ব্যবস্থা করতে হবে। কান্তি বলল, দার্জিলিং মেল আজ আর যাবে না মনে হচ্ছে, লোকেরা টিকিটের টাকা রিফান্ড নিতে যাচ্ছে। এমন এখানে মাঝে মাঝেই হয়। আমি তাহলে কি করব? আমাকেও টিকিটের টাকা রিফান্ড দিতে হবে? কালকে রিজার্ভেশন পাবো কি করে? সে তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেবো, এইটুকু আমি পারি। কেরানিবাবুরা আমায় খুব চেনে। তুমি বসো,
এখন খুব একটু ভিড় হবে, একটু ফাঁকা হলে তখন যাওয়া যাবে খন। এবার আমি একটা সিগারেট ধরালাম আর কান্তিকেও দিলাম। সেটা জ্বালিয়ে নিয়ে বলল, তোমাকে সব কথা বলতে ইচ্ছে করছে। এসব কথা আর কাকেই বা বলবো? তোমাকে যে কথা বলতে লজ্জা পাচ্ছিলাম, এখন ভেবে দেখলাম তাতেই বা লজ্জার কি আছে? ঘটনা যখন ঘটেই গেছে তখন আর জানাতে লজ্জা কি? শান্তার স্বামী ওই যে দুলাল নস্কর, সে এমনিতে খারাপ লোক নয়, কিন্তু তার একটা দোষ ছিল বড় মারাত্মক। মাদারিহাটে সে তার বাড়িতেই আমাদের খাওয়া থাকা দিচ্ছিল, ভালো মনেই দিত, কিন্তু তার আসল মতলবটা তখন আমি বুঝিনি। মণি আর বিথিও তো তখন বেশ বড় হচ্ছে। দুলাল শান্তাকে বিয়ে করলো তো বটে, সেই সঙ্গে সে মণি আর বিথিকেও নিজের ভোগে লাগাতে চাইত। মণিকেই সে বিরক্ত করতে বেশি। প্রথম প্রথম ভাবতাম এমনি বুঝি ঠাট্টাই আর কি করছে। তারপর মণি এক সময় পোয়াতি হয়ে গেল। তখন তার মোটে 17 বছর বয়স। তোর তখন বয়স কত রে কান্তি? কত আর হবে, এই 20-21। দুলাল একটা হোমড়া চোমড়া লোক। মাদারিহাটে তার অনেক ক্ষমতা। আমি কি করে পারবো তার সঙ্গে? শান্তা কান্নাকাটি করে, মনিও কান্নাকাটি করে, তাই দেখে আমিও কাঁদি। দুই বোনে এক সঙ্গে পোয়াতি। সেই ছিপছিপে ফর্সা কিশোরী মেয়ে শান্তা, সে এখন একজন কসাইয়ের বউ। এই দৃশ্যটা আমি কল্পনাই করতে পারলাম না। শান্তার সেই অল্প বয়সী সরল মুখখানাই আমার মনে পড়ে। কান্তি বলল, এর মধ্যে মণি আবার একটা কাণ্ড করল। হঠাৎ সে এক রাত্রিরে বাড়ি থেকে উধাও হয়ে গেল। সেই যে গেল তো গেলই, আর কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। সে আত্মহত্যা করেছে নাকি নিরুদ্দেশ হয়েছে কিছুই জানি না। তবে এইটুকু বুঝেছি, মণি আমাদের নিষ্কৃতি দিয়ে গেছে। ওর জন্য যাতে আমাদের বিপদ না বেড়ে যায়, তাই সে নিজেই আত্মত্যাগ করল। অতটুকু মেয়ে, সে যে কতখানি দুঃখ নিয়ে চলে গেছে। বলতে বলতে গলাটা ধরে গেল কান্তির। তারপর একটু সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, চল, তোর টিকিটের ব্যবস্থাটা করা যাক। কিন্তু তখনও গল্পটার কিছুটা বাকি আছে। মণি চলে যাওয়ার পর ওরা কি মাদারিহাটে শান্তার স্বামীর বাড়িতে থেকে গেল? কান্তি বলল, না, তা কি আর থাকা সম্ভব? হাতে তখন আমার মুরগি বেচা ওই 100 টাকা ছিল। একদিন রাত্রিরে আমি শান্তাকে চুপি চুপি বললাম, দেখ শান্তা, আমাদের যা হওয়ার তা তো হবেই। আমাদের জন্য কোনো চিন্তা করিস না। তোর পেটে সন্তান এসেছে, তুই তোর স্বামীর সঙ্গে কোনো রকমে মানিয়ে চল। আমি পুরুষ মানুষ, আমার কোনো রকমে চলে যাবে। আমি আর যতদিন বাঁচব ততদিন আমি বিথিকে দেখব। শান্তা একথা শুনেও মানতে চায়নি। কেঁদে কেঁদে আমার পায়ের কাছে গড়িয়ে পড়েছিল। তবু বিথি আর আমি জোর করেই চলে এলাম। ওখান থেকে কোথায় গেলি? গেলাম দিনহাটা। নর্থ বেঙ্গলটা মোটামুটি চিনে গেছি তো। দিনহাটায় এসে মুরগির ব্যবসা শুরু করলাম। তাও বেশি দিন চালাতে পারলাম না। কি যেন একটা অসুখে একবার ফটাফট আমার মুরগিগুলো সব মরে গেল। সেখানে বিথি আর আমি দুজনেই খুব অসুখে পড়েছিলাম। তারপর থেকে এখানেই আছি। বিথি আর বিয়ে করলো না, আমার সঙ্গেই থেকে গেল। একবার পক্স হয়ে বিথি সারা মুখে দাগ হয়ে গেছে। তাতে ভালোই হয়েছে, লোভী লোকেরা ওকে বিরক্ত করে না। আমি ভাই বিয়ে করেছি, এর মধ্যে 2 ছেলে মেয়ে হয়েছে। বাড়িতে 2 সেলাই মেশিন আছে। বিথি আর আমার বউ কন্ট্রাক্টে জামা কাপড় সেলাই করে, আর আমি এইটাই করি। মোটামুটি এখন চলে যায় বলতে পারো। ভালোই আছি। শান্তার খবর রাখো না? না, ওদিকে আর ঘেঁষইনি। একদিন এই স্টেশনে দুলাল নস্করকে দেখেছিলাম দূর থেকে, কিন্তু সামনে গিয়ে কথা বলিনি। ওকে দেখেই আমার মনির কথা মনে পড়ে গেছিল, আর তাতেই লোকটার ওপর এত ঘৃণা হলো যে আমার কথা বলতে ইচ্ছা করলো না। দুলাল নস্কর এখন বেশ বুড়ো হয়ে গেছে, গায়ে আর সেরকম জোর নেই। সঙ্গে দেখলুম একটা বাচ্চা ছেলে। মুখের আদল দেখে শান্তার ছেলে বলেই তো মনে হলো। আচ্ছা চল, আর দেরি করা যাবে না। এরপর কান্তি আমার টিকিটটা নিয়ে ঢুকে গেল একটা ঘরের মধ্যে।
খানিক বাদে বেরিয়ে এসে বলল, না তোমার কালকে রিজার্ভেশন হয়ে গেছে। সহজে কি দিতে চায়? স্টেশনের বাইরে একটা মাত্র ট্যাক্সি দাঁড়িয়ে আছে। নিউ জলপাইগুড়িতে সেরকম হোটেল ফোটেল নেই রাতটার জন্য। আমাকে যেতে হবে সেই শিলিগুড়ি। ট্যাক্সিটা চলে গেলে মুশকিল। সেদিকে এগোতে এগোতে কান্তি বলল, এতক্ষণ শুধু নিজের কথাই বললুম, তোমার কথা তো কিছু জিজ্ঞাসা করা হয়নি। তুমি এখন বড় চাকরি করছো নিশ্চয়ই, ফার্স্ট ক্লাসের টিকিট। কোথায় আছো তুমি? আমি একটু হেসে বললাম, একটা খবরের কাগজে কাজ করি। এমন কিছু বড় চাকরি নয়, দেখছো না ট্রেনে করে যাচ্ছি। যারা বড় চাকরি করে তারা প্লেনে যাতায়াত করে। তোমার বাবা, আমাদের কালীবাবু স্যার, কেমন আছেন? বাবা বেঁচে নেই। তোমার বাবার কোনো সম্পত্তি ছিল না, তাই তুমি সুখে আছো। ট্যাক্সিটায় দরদাম হয়ে যাওয়ার পর কান্তি বলল, ভাই সুনীল, তোমাকে একটা রাত অযথা এখানে থেকে যেতে হচ্ছে। শুধু শুধু হোটেল ভাড়া দেবে। আমার উচিত ছিল তোমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়া, কিন্তু ভাই বিশ্বাস করো, তোমাকে রাখার মতো জায়গা আমার বাড়িতে নেই। অতি ছোট ছোট দুখানা ঘর, তার মধ্যে আবার সেলাইয়ের মেশিন, আমার দুটো ছেলে মেয়ে। আমি বললাম, হোটেলের খরচ আমাদের কোম্পানি দেবে, সেজন্য তুমি ভেবো না। কাল বরং একটু তাড়াতাড়ি এসে তোমার বাড়িটা একবার দেখে আসবো। তোমার বউ দেখাবে না? ট্যাক্সিটা ছেড়ে দেওয়ার পর আমি জানলা দিয়ে হাতছানি দিয়ে কান্তিকে বিদায় জানালাম। গাড়িটা একটু দূরে যাওয়ার পর আমার মনে হলো, এইভাবে রেলের প্ল্যাটফর্মে হকার বেশি কান্তির সঙ্গে দেখা না হলেই বোধহয় ভালো হতো। ক্লাস 9-এর কান্তি আমার প্রিয়। তখন কান্তি আর আমি পরস্পরকে তুই তুই করতাম। এখন আমি কান্তিকে তুই বললেও ও আমাকে আগাগোড়াই যেন তুমি বলে গেল। আমি যে বইটই লিখি, কাগজপত্রে প্রায়ই আমার নাম বেরোয়। কান্তি তার কিছুই খবর রাখে না। তবুও কান্তি আমাকে সমীহ করছিল কেন? এর 2 বছর পরের এক রবিবার সকালে আমি বাড়ি থেকে বেরোতে যাচ্ছি। এমন সময় একটা নতুন ঝকঝকে গাড়ি আমাদের বাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। সিল্কের সাফারি স্যুট পরা একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে বলল, সুনীল, কোথায় চললি? তোর কাছেই এসেছি। আবার একটা দারুণ চমক। কান্তি নিউ জলপাইগুড়ি স্টেশনের সেই যে মলিন বয়াটে চেহারা, সেই কান্তি তো এ নয়। এই যে আরেকজন অন্য মানুষ, চেহারা সুন্দর হয়ে গেছে, মুখে একটা আত্মতৃপ্তির ভাব। নিউ জলপাইগুড়ি স্টেশনে দেখে যতটা অবাক হয়েছিলাম, এবারে অবাক হলাম তার থেকে আরো অনেক বেশি। এটাও যে দেখছি সেই রূপকথার মতন। কান্তি একমুখ হেসে বলে, বিশ্বাস হচ্ছে না তো? ওঠ রে, গাড়িতে ওঠ, তোকে একটা জায়গায় যেতে হবে। পথে যেতে যেতে সব বলছি। গাড়িতে উঠে পড়লাম, ঘোর লাগা একটা মানুষের মতন। কান্তি বিলিতি সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, এই নে, সেই যে তোর সঙ্গে দেখা হয়েছিল, তার ঠিক 10 মাসের মধ্যেই ব্যাপারটা ঘটে গেল। আমার কপালে একটা পাথর চাপা ছিল, বুঝলি? সেই পাথরটা সরে যেতেই সুখের মুখ দেখলাম। তুই কি গুপ্তধন পেয়েছিস নাকি রে কান্তি? ঠিক তাই, এ যুগের গুপ্তধন সরকারের কাছ থেকে পাওয়া যায়। এবারে বুঝেছিস? লটারি? কোথাকার? রাজস্থানের। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ। সে তো অনেক টাকা, 36 লাখ। ইনকাম ট্যাক্স কেটে কুটে 23 লাখ দিয়েছে। তাই বা মন্দ কি বল? কান্তি যেমন উদারভাবে হাসল, সেরকমভাবে হাসবার ক্ষমতা নেই আমার। 23 লাখ টাকা যারা হঠাৎ পায় তারাই শুধু ওরকমভাবে হাসতে পারে। তুই বিশ্বাস কর সুনীল, আমি আগে কোনোদিনও লটারির টিকিট কাটিনি। 2 টাকা দিয়ে টিকিট কাটার ক্ষমতাই আমার ছিল না।
এবারে হলো কি, আমাদের নিউ জলপাইগুড়িতে যে টিকিটের এজেন্ট ছিল তার অসুখ হয়ে গেল। তার কাছে জমে আছে অনেক টিকিট। আমাকে সে বলল, তুই তো ট্রেনে কলম বেচিস, তার সঙ্গে কখনো টিকিটও বিক্রি কর না। তাই শুরু করলাম। রাজস্থানের লটারির টিকিট নিয়েছিলাম 20খানা, তার মধ্যে 19খানা বিক্রি হয়েছিল আর 1খানা বাকি ছিল। সেই টিকিটটাতেই ফার্স্ট প্রাইজ উঠল। আমার চোখ দুটো বিস্ফারিত হতে দেখে কান্তি আমার কাঁধে চাপড় মেরে বলল, তুই যদি কোনো গল্প এরকম কথা লিখিস তাহলে পাঠকরা ভাববে গাঁজাখুরি। ভাববে না তাই? কিন্তু জীবনে এরকম কিছু অসম্ভব ব্যাপারও সম্ভব হয়। সত্যি খুব খুশি হয়েছে রে কান্তি। তুই জীবনে অকারণে অযথা অনেক কষ্ট পেয়েছিস। টাকাটা নিয়ে কি করবি? ব্যবসা ট্যাবসা? মাথা খারাপ? 15 লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছি। তার থেকে যা সুদ পাই তাতেই রাজার হালে আমার বাকি জীবনটা চলে যাবে। বাকি টাকাটা দিয়ে কয়েকটা কাজ করব, সেই জন্যই তো তোকে নিয়ে যাচ্ছি। তুই এখন কোথায় থাকছিস? কলকাতায়? তোকে আসল কথাটাই তো এখনো বলা হয়নি। কি রে? আগে বলবো না, চল, দেখে একেবারে চমকে যাবি। তুই আমার ঠিকানা জানলি কোত্থেকে? তোর এক প্রকাশককে ফোন করলুম। কলকাতায় এসেছি 1 মাস আগেই। নানান কাজে তোর সঙ্গে আর যোগাযোগ করে উঠতে পারিনি। কান্তির ড্রাইভার গাড়ি চালাচ্ছে নর্থ ক্যালকাটার দিকে। কান্তি কোনো নির্দেশও দিচ্ছে না, কোথায় যেতে হবে ড্রাইভার তা যেন জানে। কান্তির বুক পকেটে 3টে কলম, হাতের ঘড়িটাও খুব নতুন ধরনের। আমি কান্তির মুখের দিকে তাকাতেই কান্তি হেসে হেসে বলল, আমি আর চেপে রাখতে পারছি না রে, বলেই ফেলি। কোথায় যাচ্ছি জানিস? মোহনবাগান লেনে আমি আমার বাবার বাড়িটা কিনে নিয়েছি। তাই নাকি? টাকাটা পেয়েই প্রথমে আমার এই ইচ্ছেটাই মনে এসেছিল। বাড়িটা কিনতে খুব একটা অসুবিধা হলো না। বড় মামা বুড়ো হয়ে গেছে, সেই তেজ আর নেই। বাবলুটাও বেশি লেখাপড়া শেখেনি, জীবনে বিশেষ কিছু করতেও পারেনি। কারখানাটা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। আমি গিয়ে বললাম, আমি আবার মামলা মকদ্দমা করে তোমাদের নস্তানাবুদ করে দিতে পারি। এখন আমার টাকার জোর আছে, সেসব দিকে আমি যেতে চাই না। এই বাড়ির এখন যা বাজার দর তার থেকে আমি 10,000 টাকা বেশি দেব, আমাকে বিক্রি করে দাও। এক কথায় রাজি হয়ে গেল। দলিল রেজিস্ট্রি হয়ে গেছে। আজ এখানে গৃহপ্রবেশ। কত বছর বাদে রে কান্তি, কত বছর বাদে তুই আবার নিজেদের বাড়িতে গিয়ে থাকবি? ঠিক 32 বছর। তবে শুধু গৃহপ্রবেশই হবে, ও বাড়িতে আমি থাকবো না। আমি প্ল্যান করে ফেলেছি, ও বাড়িতে আমি একটা অনাথ আশ্রম বানাবো। চিফ মিনিস্টার এসে উদ্বোধন করবেন। যে বাড়ি থেকে আমরা ভাই বোনেরা একদিন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছিলাম, এখন থেকে সেই বাড়িতে থাকবে নিরাশ্রয় ছেলেমেয়েরা। বাবলুকেও আমি তাড়াতে দিইনি। আমি বলেছি, সেই ইচ্ছা করলে 2খানা ঘর নিয়ে থাকতে পারে, ইচ্ছা করলে সেই অনাথ আশ্রমের দেখাশোনার ভার নিতে পারে। ঠিক করিনি রে সুনীল? এর থেকে আর ভালো কিছু হতে পারে না। শুধু 2টো দুঃখ রয়ে গেল। লেখাপড়াটা শিখতে পারিনি, তোদের চেয়ে কত মুখ্য হয়েই রইলাম। এ বয়সে কি আর নতুন করে শুরু করতে পারবো? কেন পারবি না? যে কোনো বয়সেই লেখাপড়া করা যায়। তোর তো ডিগ্রি দরকার নেই, নিজে নিজে পড়বি। কি জানি পারবো কিনা। আর একটা দুঃখেই যে শান্তাকে আনিয়েছি। বিথি আর আমার বউ ছেলে মেয়েও এসেছে, শুধু মনিকাকেই পেলুম না। সে কোথায় হারিয়ে গেল। গাড়িটা এসে থামল কান্তিদের সেই পুরনো বাড়ির সামনে। আমি বহুদিন এ পাড়ায় আসিনি। পাড়াটা প্রায় একই রকম আছে। কান্তিদের বাড়িটা নতুন রং করা হয়েছে বোঝা যাচ্ছে। গেটের সামনে 2টো কলা গাছ, ফুলের মালা, মাইকে সানাই বাজছে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে রয়েছে কয়েকটা কিশোর কিশোরী, ঠিক যেন 32 বছর সেই আগের মতন। কান্তি আর তার বোনেদের বদলে এখন ওখানে দাঁড়িয়ে আছে ওদের ছেলে মেয়েরা। গেট পেরিয়ে আমরা বাগানটার মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম। কান্তি বলল, বাগানটা একেবারে নষ্ট হয়ে গেছে,
আবার গাছ পুঁততে হবে। আশ্রমের ছেলেমেয়েরা সেই গাছের যত্ন করবে। বিথি বলেছে সেও এই আশ্রমেই থাকবে। ওই দেখ, ওপরের বারান্দায় বিথি দাঁড়িয়ে আছে, চিনতে পারিস? ওপরের দিকে তাকিয়ে দেখলাম মুখে বসন্তের দাগওয়ালা এক মহিলা চেয়ে আছে আমাদের দিকে। বেশ বয়স্ক মনে হয়। বিথিকে যখন আমি দেখি তখন তার বয়স ছিল 7 থেকে 8 বছর। তাকে আমি চিনব কি করে এত বছর বাদে? বিথি লাজুকভাবে হেসে বলল, কেমন আছো সুনীলদা? এই দিদি, দেখ দেখ, সুনীলদা এসেছে। এবারে বিথি পাশে এসে দাঁড়ালো শান্তা। বয়সের দাগ পড়লেও শান্তার মুখখানা প্রায় আগের মতোই আছে। তার স্বামী একজন নষ্ট চরিত্র কসাই হলেও সে শান্তার মুখের সারল্যটা নষ্ট করতে পারেনি। শান্তা আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। তারপর মুখটা ওপরে তুলতেই তার মুখে একটা অদ্ভুত হাসি কান্না ফুটে উঠল। সে চেঁচিয়ে বলে উঠল, দাদা, গেটের কাছে কে এসেছে দেখো। আমি আর কান্তি দুজনেই পেছন ফিরে তাকালাম। গেটের বাইরে এসে দাঁড়িয়েছে একটা মেয়ে, খুব রোগা, ময়লা শাড়ি পরা, অনেকটা পাগলিনীর মতো চেহারা। গেটের লোহায় সে আদর করে হাত বুলাচ্ছে। কান্তি অস্পষ্ট স্বরে বলে উঠল, মনিকা। তারপরেই সে দৌড়ালো। এই পর্যন্তই থাক। পাঠক পাঠিকারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কাহিনীর দ্বিতীয় অংশটা রূপকথাও নয়, বাস্তবও নয়, এটা একটা স্বপ্ন। দার্জিলিং মেলে ফেরার সময় আমি এই স্বপ্নটা দেখেছিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশনে কান্তি এখনো কলম, টর্চ, লাইট ইত্যাদি বিক্রি করে কিনা জানি না, অনেকদিন তো ওদিকে যায়নি। আশা করি ওর জীবনে আর কোনো বিপদ ঘটেনি। তা এই সুনীল গঙ্গোপাধ্যায়ের এই অসামান্য হৃদয়স্পর্শী গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করে দিও। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি, আমার বন্ধু হওনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হও, আমার পাশে থাকো। আর যারা আমার পাশে আমাকে পথ চলতে সাহায্য করছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।